বারুইপুর কেসে পুলিশ ওই প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করে দিয়েছে, এটা খুবই ভালো। তবে কেসটার বাইরে গিয়ে আজকে এই এনকাউন্টার হওয়ার আগে বা পরের কিছু বিষয় আপনাদের জানানোর বা বোঝানোর চেষ্টা করব। দেখুন তো এই বিষয়গুলো আপনি জানেন কিনা। যেমন পুলিশ কখন কাউকে এনকাউন্টার করে? পুলিশ চাইলেই কি যে কোনো কাউকে এইরকম মেরে দিতে পারে? কাউকে গ্রেপ্তার করা থেকে তার এনকাউন্টার হওয়া পর্যন্ত এই টাইমের মাঝখানে কি কি হয়? এনকাউন্টার হয়ে যাওয়ার পরে পুলিশ কি কি করে? পুলিশের কোনো কনস্টেবল কি এরকম এনকাউন্টার করতে পারে? ভারতীয় সংবিধান বা সুপ্রিম কোর্ট এই এনকাউন্টার সম্পর্কে কি বলে? এইসব আপনি যদি এগুলো আগে থেকেই জানেন তাহলে কমেন্টে লিখুন যে হ্যাঁ জানতাম, আর যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা দেখতে পারেন। আমি একদম গ্রেপ্তারের সময় থেকে বলি। যখন কোনো একজন ব্যক্তিকে কোনো একটা অভিযোগে গ্রেপ্তার করা হয়, সেক্ষেত্রে তাকে যে টাইমে গ্রেপ্তার করা হচ্ছে তখন থেকে নেক্সট 24 ঘন্টার ভেতর তাকে কোর্টে পেশ করতে হয়। এই বারুইপুর কেসের ক্ষেত্রেও ঠিক তাই হয়। গত 4 জুলাই ওই ঘটনাটা ঘটে, তারপর খবর টবর ছড়িয়ে যায়, তদন্ত করে 6 জুলাই 4 জনকে গ্রেপ্তার করা হয়। আনন্দ সর্দার, দিবাকর সর্দার, প্রভাস মণ্ডল আর আরেকজন কে যেন ছিল আমার ঠিক খেয়াল নেই। 6 তারিখে এদের 4 জনকেই গ্রেপ্তার করে ওই 6 তারিখেই কোর্টে পেশ করে দেওয়া হয়। এবার এই কোর্টে 3টে কাজ হতে পারে। ওই অভিযুক্ত হয় বেল পেয়ে যেতে পারে, অথবা জেল বা জুডিশিয়াল কাস্টাডিতে চলে যেতে পারে, অথবা পুলিশ রিমান্ডে চলে যেতে পারে। এগুলো ডিপেন্ড করে ওই অভিযুক্ত কি ধরনের অপরাধ করেছে তার উপর। যদি অভিযুক্ত এরকম কোনো অপরাধ করে যার জন্য পরবর্তীতে তার বাইরে সমাজে থাকলেও কোনো অসুবিধা নেই, অন্যদিকে তার সাপেক্ষে ইনভেস্টিগেশন পুলিশ আলাদা করে করতে পারবে, তো সেক্ষেত্রে ওই অভিযুক্তকে বেল দিয়ে দেওয়া হয়, মানে ছেড়ে দেওয়া হয়। তবে ওই অভিযুক্তকে পুলিশ বা ওই জাজ যখন খুশি ডাকতে পারে। এরপর আরেকটা কেস ওই কোর্ট থেকে হতে পারে, সেটা হলো জুডিশিয়াল কাস্টাডি। যে অভিযুক্ত রয়েছে তিনি হয়তো এমন কোনো অপরাধ করেছে যার জন্য তিনি বাইরে থাকলে প্রবলেম, অন্যদিকে পুলিশ ওই ইনভেস্টিগেশনটা আলাদা নিজের মতন করে করতে পারে, সেক্ষেত্রে ওই অভিযুক্তকে এই জুডিশিয়াল কাস্টাডি বা জেলে পাঠিয়ে দেওয়া হয়। নর্মালি 15 দিনের ওই জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হয়, মানে জেলে পাঠানো হয়। ওই 15 দিনের ভেতর পুলিশ ইনভেস্টিগেশন করে কোর্টে সেই রিপোর্ট দেয়। তারপর কোর্ট পুলিশের দেওয়া ওই রিপোর্টের ওপর ভিত্তি করে ওই অভিযুক্তকে বেল দিয়ে দিতে পারে, অথবা আবারও জুডিশিয়াল কাস্টাডিতে রাখতে পারে, অথবা পুলিশের কাছে রিমান্ডে দিয়ে দিতে পারে। এইরকমটা হয়। এখন যখন কোনো অভিযুক্ত এই জুডিশিয়াল কাস্টাডি বা জেলে রয়েছে, তখন কিন্তু পুলিশ ওই অভিযুক্তর সাথে কোনো রকম কোনো কথাবার্তা তেমন বলতে পারে না। কোনো অভিযুক্ত যখন এই জেলের ভেতর থাকে, তখন পুলিশ যদি তার সাথে কোনো কথাবার্তা বলতে চায় বা কোনো ইনভেস্টিগেশন করতে চায়, সেক্ষেত্রে কোর্ট থেকে অর্ডার নিয়ে তারপর এই জেলে গিয়ে জেল পুলিশের সাথে কথাবার্তা বলে তারপরেই ওই অভিযুক্তের সাথে কথা বলতে হবে। তো জুডিশিয়াল কাস্টাডির ব্যাপারটা গেল। এরপর হলো পুলিশ রিমান্ড। ওই যে একদম প্রথমে পুলিশ ওই অভিযুক্তকে কোর্টে নিয়ে গেল, সেখানে গিয়ে পুলিশ যদি বলে যে আমাদের ইনভেস্টিগেশন করার জন্য এই অভিযুক্তকে দরকার, এখানে যে অপরাধ হয়েছে সেটা খুবই সিরিয়াস এবং তার ইনভেস্টিগেশনের জন্য এখনই ওই অভিযুক্তকে পুলিশের কাছে দিলে ভালো হয়, সেক্ষেত্রে কোর্ট থেকে ওই ব্যক্তিকে বা ওই অভিযুক্তকে পুলিশের কাছে দিয়ে দেয়। আর এটাকেই বলা হয় পুলিশ রিমান্ড। এই পুলিশ রিমান্ড ম্যাক্সিমাম 15 দিনের জন্য হয়, মানে একবারে 15 দিন ম্যাক্সিমাম চাওয়া যেতে পারে, তবে পুলিশ যে কদিন চায় সেই কদিন নিয়ে নিতে পারে। এই বারুইপুর কেসের ক্ষেত্রেও ঠিক তাই হয়। ওই যে প্রভাস মণ্ডল, ওই প্রভাস মণ্ডলের ক্ষেত্রে পুলিশ কোর্টের কাছে পুলিশ রিমান্ড দাবি করে, আর সেই হিসাবে কোর্ট ওই প্রভাস মণ্ডলকে পুলিশের হাতে ছেড়ে দেয়। এবার পুলিশ যখন ওই একজন অভিযুক্তকে তার নিজের আন্ডারে নিয়ে এলো, মানে পুলিশ রিমান্ডে নিয়ে এলো, তখনই তার উপর ওই মারধর করে। আমরা বিভিন্ন সিনেমাতে দেখেছি না যে পুলিশ থানায় নিয়ে এসে বেধড়ক মারপিট করে, তো ওইগুলো হলো কোনো একজন অভিযুক্তকে পুলিশ রিমান্ডে নিয়ে এসে মারপিট করে ওই রকম। আচ্ছা, এখানে পুলিশ আরো একটা কাজ করতে পারে। কোর্ট থেকে কোনো একজন অভিযুক্তকে হয়তো জুডিশিয়াল কাস্টাডিতে রেখে দিল, এখন পুলিশের ওই অভিযুক্তকে দরকার। এবার পুলিশ কি করবে? পুলিশ ওই কোর্টের কাছে যাবে, কোর্টকে গিয়ে বলবে যে এই এই অভিযুক্ত আছে, এর ব্যাচ নাম্বার এই, ফাইল নাম্বার এই, আমাদের ইনভেস্টিগেশনের জন্য একে আমাদের কাছে নেওয়া প্রয়োজন। তখন ওই কোর্ট থেকে একটা অর্ডার দিয়ে দেয় ওই পুলিশকে, পুলিশ ওই অর্ডারটা এই জেল পুলিশকে দেখায়, জেল পুলিশ ওই অর্ডার দেখে ওই অভিযুক্তকে পুলিশের হাতে দিয়ে দেয়, সেটাও একটা পুলিশ রিমান্ড। এই বারুইপুরের ক্ষেত্রে কি হয়েছে বললাম, পুলিশ ডাইরেক্ট কোর্ট থেকে প্রভাস মণ্ডলকে ওই পুলিশ রিমান্ডে নিয়ে নেয় ওই 6 তারিখেই। তারপর তাকে নিয়ে বিভিন্ন ইনভেস্টিগেশন করে 7 তারিখ রাত্রেবেলায় তাকে ওই ঘটনাস্থলে নিয়ে যায় ওই সিনটা রিক্রিয়েট করার জন্য। তারপর রাত্রে মোটামুটি ওই 1:45টার দিকে, মানে 8 তারিখ ভোর হওয়ার আগে রাত 1:45টার দিকে এই এনকাউন্টারটা হয়।
এইবার বিষয়টা হলো যে এই এনকাউন্টার বলে কোনো শব্দ আইনের কোথাও কিন্তু লেখা নেই, তবে সিআরপিসি অর্থাৎ ক্রিমিনাল প্রসিডিওর কোডের সেকশন 46 এ একটা প্রভিশন রয়েছে। মানে এই সেকশন 46 এ একটা বিষয় বলা আছে যে কোনো একজন ব্যক্তিকে যখন গ্রেপ্তার করতে যাওয়া হবে তখন তাকে ইনিশিয়াল একটা অ্যারেস্ট ওয়ারেন্ট তো দেখাবে। এখন ভ্যালিড অ্যারেস্ট ওয়ারেন্ট থাকার পরেও যদি ওই ব্যক্তি পুলিশের সাথে কোঅপারেট না করে, মানে পুলিশের সাথে যদি যেতে না চায়, সে যদি ওখান থেকে পালানোর চেষ্টা করে বা পুলিশের ওপর যদি হামলা করতে চায়, প্রাণঘাতী হামলা করতে চায়, সেক্ষেত্রে পুলিশ নিজের আত্মরক্ষা করার জন্য ওই ব্যক্তির ওপর যে কোনো পদক্ষেপ নিতে পারে। আরো একটা বিষয় আছে, ধরুন পুলিশ কোনো একজন অভিযুক্তকে নিয়ে কোনো এক জায়গায় গেল কোনো একটা ইনভেস্টিগেশনের জন্য, এবার সেখানে গিয়েও যদি ওই ব্যক্তি পুলিশের সাথে কোঅপারেট না করে, মানে পুলিশ যা করতে বললো সেগুলো যদি না করে, সেক্ষেত্রে তাকে দিয়ে ওই কাজটা করানোর জন্য পুলিশ যে কোনো কিছু করতে পারে। এর পাশাপাশি আরো একটা বিষয় আছে, পুলিশ কোনো একজন অভিযুক্তকে নিয়ে কোনো একটা ইনভেস্টিগেশনের জায়গায় গেল, সেখানে গিয়ে ওই অভিযুক্ত যদি পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বা ওই পুলিশের ওপর যদি হামলা করে বা ওই পুলিশের যদি কোনো ক্ষতি করতে চায়, সেক্ষেত্রে পুলিশ নিজের আত্মরক্ষা করার জন্য ওই ব্যক্তির ওপর যে কোনো কিছু প্রয়োগ করতে পারে, এমনকি তার উপর গুলিও চালাতে পারে। এই গুলি চালানোর ঘটনাটাকেই পুলিশের ভাষায় বলা হয় এনকাউন্টার। বারুইপুর কেসের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। রিপোর্টে বলা হচ্ছে যে প্রভাস মণ্ডল পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, ফলে তার ওপর গুলি চালানো হয়েছে। এবার দেখুন, পুলিশকে এইরকম ক্ষমতা দেওয়ার পিছনে ছোট্ট একটু লজিক আছে। আমাদের ভারতীয় আইনে যে কোনো দোষের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ শাস্তির উল্লেখ আছে। সেই হিসাবে মোটামুটি 4-5টা অপরাধ আছে যার জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হয়। সেইগুলো হলো মার্ডার বা হত্যা, রেপ বা ধর্ষণ, দেশের জন্য খুবই ক্ষতি হয় এইরকম কোনো কাজ, দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, এই সমস্ত অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হয়। এখন মনে করা হয় যে কোনো একজন অভিযুক্ত যিনি এই সমস্ত কেসে জড়িয়ে রয়েছেন এবং তিনি জানেন যে হয় তার মৃত্যুদণ্ড হবে অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে, সেক্ষেত্রে ওই ব্যক্তি ভাবতে পারেন যে আমি পুলিশের কাছ থেকে পালিয়ে গিয়ে নিজেকে লুকিয়ে লুকিয়ে রাখবো, সারা জীবন বেঁচে যাব। তো তাদেরকে আটকানোর জন্যই মেইনলি পুলিশকে এই ক্ষমতাটা দেওয়া হয়। আচ্ছা, এনকাউন্টার তো হয়ে গেল, এবার এই এনকাউন্টারের পরে কি হয়? দেখুন, 2014 সালে একটা এনকাউন্টারের ঘটনার পর সুপ্রিম কোর্ট একটা অর্ডার দেয়। ওই অর্ডার অনুযায়ী বলা হয় যে এর পরের থেকে যখনই কোনো এনকাউন্টার হবে তারপরে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো কি? সেই কাজগুলো হলো এনকাউন্টার করার পর পুলিশ ওই বডিটাকে সাথে সাথে পোস্টমর্টমের জন্য পাঠাবে এবং থানাতে এই এনকাউন্টারের ঘটনা সম্পর্কে একটা এফআইআর লিখতে হবে। এই এনকাউন্টারের ঘটনা সম্পর্কে ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে, আর তাও 24 ঘন্টার ভেতর। এরপর যাকে এনকাউন্টার করা হলো যত তাড়াতাড়ি সম্ভব তার ফ্যামিলিকেও এই ঘটনার কথাটা জানাতে হবে। ওই জায়গাটাকে সিল করতে হবে, সেখানে ফরেন্সিক টিম এসে বিভিন্ন নথিপত্র কালেক্ট করবে। ওই যে ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছিল, ম্যাজিস্ট্রেট এই এনকাউন্টারের ঘটনা নিয়ে সিআইডি, সিবিআই বা এনআইএ কে তদন্তের দায়িত্ব দেবে। ওই যে ম্যাজিস্ট্রেট আর ফ্যামিলিকে জানানোর কথা বললাম, এর পাশাপাশি এনএইচআরসি অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, তাকেও এই এনকাউন্টারের ঘটনার ব্যাপারে বলতে হবে। আর ওই যে পোস্টমর্টমের কথা বললাম, ওই পোস্টমর্টমের ভিডিওগ্রাফি রাখতে হবে। এইরকম বিভিন্ন কাজ একটা এনকাউন্টারের ঘটনার পর পুলিশ বা অন্যান্য দপ্তরের কর্মীদের করতে হয়। এখন এইসব কাজ আদৌ হয় কি না হয় সে সম্পর্কে কেউ কিছু জানে না, কারণ কোনো এনকাউন্টারের ঘটনার পর মিডিয়া আর ওই বিষয়টা নিয়ে তেমন কিছু রিপোর্টও দেখায় না। অন্যদিকে আমরাও আর ওই বিষয়টা নিয়ে খুব একটা মাতামাতি করি না। তবে প্রত্যেকটা এনকাউন্টারের ঘটনার পর এই কাজগুলো হয়। ঠিক একই রকম ভাবে এই বারুইপুর কেসের ক্ষেত্রেও এই সমস্ত ঘটনা কিন্তু প্রসেসিং। বারুইপুর যেহেতু দক্ষিণ 24 পরগনা জেলার ভেতর পড়ে, ফলে দক্ষিণ 24 পরগনার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম, তিনি সিআইডি কে দায়িত্ব দিয়েছে এই ঘটনার ইনভেস্টিগেশন করার জন্য এবং সেই হিসেবে ইনভেস্টিগেশন চালু রয়েছে। এবার একটা প্রশ্ন হলো যে কোনো এনকাউন্টারের ঘটনার পর এই কাজগুলো করা হয় কেন? দেখুন, খুবই মারাত্মক একজন অপরাধীকে এই এনকাউন্টারের মাধ্যমে শেষ করে দেওয়া হয়, এটা ঠিক। তবে ওই জলি এলএলবি 2 বইটা দেখেছেন? ওই বইটা কিন্তু একটা ফেক এনকাউন্টার নিয়ে। ওই রকম ফেক এনকাউন্টার কিন্তু বাস্তবেও হয়। আমার যদি অনেক ক্ষমতা থাকে সেক্ষেত্রে আমি পুলিশকে দিয়ে ওই রকম ফেক এনকাউন্টার করিয়ে নিতে পারি, ফলে একজন নিরপরাধ মানুষের কিন্তু জীবন চলে যায়। আর ভারতের বিচার ব্যবস্থা বলে যে কোনো দোষী ছাড়া পেয়ে যায় যাক,
কিন্তু কোনো নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায় বা তার যেন জীবন না যায়। আর তাছাড়া এই সমস্ত কাজ না করলে এখন না হলেও ভবিষ্যতে গিয়ে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করার জন্য এরকম ফেক এনকাউন্টারের কেস কিন্তু বাড়বে। তো যাই হোক, একদম শুরুতে একটা পয়েন্ট বলেছিলাম যে পুলিশের কনস্টেবলকে এরকম এনকাউন্টার করতে পারে। দেখুন, কোনো একটা জায়গাতে হয়তো এনকাউন্টারের ঘটনা ঘটলো, তাহলে এই ঘটনার আগে পুলিশ বা পুলিশের দিক থেকে আর যারা যারা ওইখানে উপস্থিত ছিল, যেমন সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, কনস্টেবল, এরা তো থাকেই। এর পাশাপাশি হয়তো ফরেন্সিক টিম রয়েছে বা সিআইডির কোনো টিম রয়েছে, কোনো মেডিকেল টিম রয়েছে, এরা সমস্ত মিলে কিন্তু ওই জায়গাটার ইনভেস্টিগেশন হয়। এখন যে অভিযুক্ত বা যাদেরকে নিয়ে এই ইনভেস্টিগেশন হচ্ছে, তারা যদি এই দিকে দাঁড়িয়ে থাকা যে কোনো ব্যক্তির ওপর কোনো আক্রমণ করে, সেক্ষেত্রে এই দিকে দাঁড়িয়ে থাকা যে কোনো ব্যক্তি তার আত্মরক্ষার জন্য ওই অভিযুক্তের ওপর আঘাত করতে পারে, যে কোনো প্রকার আঘাত করতে পারে। ধরুন ওই অভিযুক্ত ফরেন্সিক টিমের একজন লোকের ওপর একটা আঘাত করতে গেল, এখন ওই লোকের কাছে হয়তো একটা হাতুড়ি ছিল, তাহলে ওই লোকটা নিজের আত্মরক্ষার জন্য ওই হাতুড়িটা ওই অভিযুক্তের দিকে ছুঁড়ে মারতে পারে। এইরকম যে কোনো কাজ আত্মরক্ষার জন্য করা যায়। এখন বন্দুক নর্মালি সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর বা কনস্টেবলের কাছে থাকে, ফলে তাদের উপর অ্যাটাক হলে তারা এক্সট্রিম কন্ডিশনে গুলি চালাতে বাধ্য হয়। তো যাই হোক, এনকাউন্টার সম্পর্কে আমি ওভারঅল একটা বিষয় বোঝানোর চেষ্টা করলাম। এর ভেতরে আরো অনেক রকম ব্যাপার স্যাপার আছে। কোনো নির্দিষ্ট বিষয় যদি আপনারা জানতে চান বা বুঝতে চান, কমেন্টে আমাদের জানাবেন, আমরা পরে একটা ভিডিও বানিয়ে বুঝিয়ে দেবো। আর আজকের এই ভিডিওটা সম্পর্কেও আপনাদের মতামত কমেন্টে একটু জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এর পরে একটা ভিডিও।